আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা। আমরা ধারাবাহিকভাবে ফৌজদারি কার্যবিধি আলোচনা করতেছিলাম। আজকে আমরা ফৌজদারি কার্যবিধির 102 থেকে আলোচনা করব। একজন পুলিশ অফিসার হিসেবে, একজন পুলিশ সদস্য হিসেবে ফৌজদারি কার্যবিধিতে তল্লাশির ভূমিকাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আপনি একটা মামলা তদন্ত করতে গেছেন বা কোনো জায়গায় কোনো আবদ্ধ মানে কোনো আলামত উদ্ধার করতে গেছেন, আপনাকে অবশ্যই তল্লাশি করতে হবে। এবং এই তল্লাশিটা যদি আপনি পরিপূর্ণভাবে করতে না পারেন, তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ হইতে পারে। এজন্য আপনাকে তল্লাশিটা পরিপূর্ণভাবে করতে হবে। আর আমরা যখনই তল্লাশি করব, তখনই আমরা এর সাথে প্রবিধান 280 ব্যবহার করব। যে ধরনের তল্লাশি করি, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তল্লাশি মানে প্রবিধান 280। তাহলে চলুন দেখি আমরা 102 কি ধরনের তল্লাশির কথা বলা হয়েছে। তাহলে 102 বলছে কি যে আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশি করার অনুমতি দিবেন। অর্থাৎ আমরা যে সিআরপিসি 47 ধারায় বলছিলাম যে কোনো আসামিকে গ্রেপ্তার করতে গেছেন, গ্রেপ্তার করতে গেলে পরে সে কোনো বাড়িতে প্রবেশ করছে বা কোনো ঘরে প্রবেশ করছে, সে যে জায়গায় প্রবেশ করছে সে জায়গার বাড়ির মালিকের অনুমতি নিয়ে তল্লাশি করা যাবে। তাহলে 102 এর 1, 102 এর 1 এই কথাটা বলছে যে আপনি যে জায়গায় তল্লাশি করতে গেছেন সে জায়গা যদি আবদ্ধ থাকে বা আটকা থাকে, তাহলে সেই বাড়ির মালিকের অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। 102 এর 1 প্রবিধান 280। এখন 102 এর 2 কি বলছে যে মালির মালিক যদি কোনো কারণে অনুমতি না দেয়, অর্থাৎ আপনি যে বাড়িটায় তল্লাশি করতে চাচ্ছেন সেই বাড়ির মালিক অনুমতি করে দিচ্ছেন আপনাকে, না ভাই আমার ঘরে ঢোকা যাবে না, আমার বাড়িতে ঘুরতে তল্লাশি করা যাবে না, আমার বাড়িতে কোনো অবৈধ মালামাল নাই, আমার বাড়িতে কোনো আসামি নাই, মানে সে এই ধরনের বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। তাহলে আমরা ফৌজদারি কার্যবিধির 48-এ বলছিলাম কি যে দরজা জানলা ভেঙে ঢুকে তল্লাশি করা যাবে। তাহলে এইখানেও সেম, যে বাড়ির মালিক বা আবদ্ধ স্থানের মালিক যদি অনুমতি না, তাহলে আমরা দরজা জানলা ভেঙে ঢুকে ভিতরে প্রবেশ করে তল্লাশি করতে পারবো। 102-এর 2। এখন এই যে ভেতরে ঢুকে তল্লাশি করলাম, তাহলে আমাদের তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ভিতরে কোনো যে জায়গায় ঢুকছি সে জায়গায় কোনো মহিলা আছে কিনা। 102-এর 3 যায় এই কথাটা বলছে যে যে জায়গায় ঢুকে ভিতরে দরজা ভেঙে ঢুকে তল্লাশি করতেছি সেই জায়গাটা যদি কোনো মহিলা থাকে, তাহলে সেই মহিলার শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে তল্লাশি করতে হবে। এবং আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা 52 ধারায় পড়ছিলাম যে মহিলার দেহ তল্লাশি। তাহলে এইখানে আপনি যে ঢুকছেন, এখানে ঢুকে আপনার কাছে সন্দেহ হচ্ছে যে কোন মহিলার দেহের ভিতরে আপনি যে জিনিসটা তল্লাশি করতে গেছেন সেই জিনিসটা কোনো মহিলার শরীরের ভিতরে লুকানো আছে, তাহলে অবশ্যই একজন মহিলা পুলিশ সদস্য দ্বারা বা মহিলা আনসার সদস্য দ্বারা তার দেহ তল্লাশি করতে হবে। এখন ঘটনাস্থলে বা আপনি যে জায়গায় তল্লাশি করতে গেছেন সেই জায়গায় যদি কোনো মহিলা না পাওয়া যায়, মহিলা আনসার পুলিশ সদস্য না থাকে বা মহিলা আনসার সদস্য না থাকে, তাহলে স্থানীয় কোনো সম্ভ্রান্ত মহিলা দ্বারা তার দেহ তল্লাশি করাতে হবে। এবং ফৌজদারি কার্যবিধির 52 ধারা অনুসরণ করতে হবে। তার দেহ তল্লাশি করে যদি কোনো মালামাল পাওয়া যায় তাহলে সেটা হেফাজতে নিতে হবে, জব্দ তালিকা তৈরি করতে হবে। এটা হলো 102-এর 3। এখন এই যে তল্লাশি গুলো করলাম, আমি প্রথমে বলছি যে এগুলোতে সব পিআরবি প্রবিধান 280 ব্যবহার করবো। এখন 103-এর 1 কি বলছে, 103-এর মূল কথাটা আসলে মানে আপনার যে স্থান তল্লাশি করা হবে সেই স্থান বাড়ির মালিকের অনুমতি নিয়ে তল্লাশি করতে হবে বা সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। এখন 103-এর 1 কি বলছে যে আমি যে জায়গায় তল্লাশি করতে গেছি বা যে জায়গায় তল্লাশি করব সেই জায়গায় স্থানীয় 2-3 জন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আমরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করব। 103-এর 1। এখন 103-এর 2 কি বলছে, সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে এবং যে সমস্ত মালামাল পাওয়া যাবে ঘটনাস্থলে সে সমস্ত প্রত্যেকটা মালামালের গায়ে লেবেল লাগাতে হবে এবং একটা সুন্দর 3 কপি একটা জব্দ তালিকা তৈরি করতে হবে। 3 কপির জব্দ তালিকা তৈরি করতে হবে। এটা হলো 103-এর 2। এবং এই যে 3 কপি জব্দ তালিকা তৈরি করলাম, প্রত্যেক কপিতে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। 103-এর 2। 103-এর 3 কি বলছে যে আপনি যে স্থান তল্লাশি করতে চাচ্ছেন সেই স্থানে
তল্লাশি করার সময় এই যে স্থানীয় 2-3 জন মানুষ উপস্থিত করছেন বা সাক্ষী হিসেবে ডাকছেন, তাদেরকে সাথে নিয়ে তল্লাশি করতে হবে। এবং যদি বাড়ির মালিক সাথে থাকতে চায়, তাকেও সঙ্গে নিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। অর্থাৎ বাড়ির মালিক যদি বলে যে ঠিক আছে আমি আপনাদের সঙ্গে থাকবো, আপনারা আমার বাড়ি তল্লাশি করেন, তাহলে ঠিক আছে যে আসেন, তাহলে তারা সাথে করে নিয়ে তল্লাশি করতে হবে। এটা হলো 103-3। এবং 103-3 আরো একটা কথা আছে, যে এই যে তার বাড়ি তল্লাশি করে যে মালামাল পাওয়া গেল, তার একটা জব্দ তালিকা তৈরি করতে হবে এবং জব্দ তালিকার বাড়ির মালিকের স্বাক্ষর নিতে হবে এবং বাড়ির মালিককে একটা কপি দিতে হবে। জব্দ তালিকার একটা কপি বাড়ির মালিককে দিতে হবে। এটা হলো 103-3। এখন 103-4 কি বলছে, যে 100 যে আমরা 102-3 ধারায় 102-3 ধারায় যে মহিলার দেহ তল্লাশি করছি, মানে এই মহিলার দেহ তল্লাশি করে যদি কোনো মালামাল পাওয়া যায়, তার জন্য ভিন্ন একটা জব্দ তালিকা তৈরি করতে হবে। এটা হলো 103-4। অর্থাৎ আপনি অন্যান্য মালামাল পাইছেন সেটা ঠিক আছে, কিন্তু তার জন্য একটা জব্দ তালিকা হবে। এবং ওই যে মহিলার দেহ তল্লাশি, সন্দেহভাজন মহিলার দেহ তল্লাশি করে যে মালামাল পাওয়া গেছে, তার জন্য ভিন্ন একটা জব্দ তালিকা তৈরি করতে হবে। এটা হলো 103-4। আর 103-5 কি বলছে, আপনি স্থানীয় যে 2জন ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য বা উপস্থিত থাকার জন্য, তল্লাশি কাজে সহায়তা করার জন্য তাদেরকে ডাকছেন, তারা যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া এই তল্লাশি কাজে উপস্থিত না হয় বা সহায়তা না করে, তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মানে দণ্ডবিধি বা পেনাল কোডের 187 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। অর্থাৎ আমি তল্লাশি কাজে মানে মানে কারণ ছাড়া আমি উপস্থিত হব না, এইটা না। যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আমি এই কারণে উপস্থিত হতে পারতেছি না। তাহলে এই ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি উপস্থিত না হয়, তাহলে তার বিরুদ্ধে পেনাল কোডের 187 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। এটা হলো 103-5। আর এগুলো সব ক্ষেত্রে আমরা প্রবিধান 280 ব্যবহার করব। তল্লাশির যাবতীয় ক্ষেত্রে আমরা প্রবিধান 280 ব্যবহার করব। 104-এ কি বলছে, 104-এ বলছে হলো দলিল, আদালতে দাখিলকৃত দলিল আটক রাখা। অর্থাৎ কোনো মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে বা আদালত যদি কোনো মামলার সাক্ষী হিসেবে কোনো দলিল উপস্থাপন করার জন্য অনুরোধ করে এবং সেই দলিল যদি আদালতে উপস্থাপন করা হয় এবং আদালত যদি মনে করে যে এই মামলার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই দলিল আটক রাখা প্রয়োজন, তাহলে এই দলিল আদালত আটক রাখতে পারে। এটা হলো 104। আর 105-এ কি হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা। অর্থাৎ এই যে আমরা যে তল্লাশি কার্যক্রম করতেছি, এইটা যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে আমার উপস্থিতিতে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি করা প্রয়োজন, তাহলে যে আদালত বা যে ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করছে, সেই ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারেন। এটা হলো 105। তাহলে এই তল্লাশির চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আপনারা এই বিষয়টা খুব একটু মনোযোগ দিয়ে পড়বেন। তাহলে আজ এ পর্যন্ত কি, ইনশাআল্লাহ আগামী পর্বে আবার আমরা 106 থেকে আলোচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য। আপনারা আমার ভিডিওটি দেখবেন, পাশাপাশি একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনাদের মেমোরিতে সেভ হয়ে যাবে। আজ এই পর্যন্ত কি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।